শুরু করছি ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2010 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নের আমরা মোট 25টি প্রশ্ন পাবো। শুধু ইংরেজি অংশের প্রশ্নটা একটু সমাধান করে দিচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহ, এবং একই সাথে অ্যানালাইসিস পাবেন যে আমরা কোন কোন অধ্যায়গুলো সামনে আগত নিবন্ধন পরীক্ষার জন্য পড়ব। সো 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন প্যারা অবলিক প্যারাস। আর 2 নম্বর হচ্ছে হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের ভার্ব কি? আমরা যারা জানি উত্তরগুলো দ্রুত আপনারা উত্তরগুলো করে দিবেন, আমরা একই সাথে চেষ্টা করব উত্তরগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, দেখেন এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে মাস্ট হ্যাভ রিটেন ইন ড্যাশ প্যারা। কয় প্যারায় একটা প্যারাগ্রাফকে লিখতে হয়? আমরা জানি যে প্যারাগ্রাফ আগে আমরা একটা সময় জানতাম 3টা করে প্যারা দেওয়া হয়, অর্থাৎ ভূমিকা, বডি অংশ এবং উপসংহার অংশ, কিন্তু এখন আর সেগুলো নাই। এখন হচ্ছে এগুলোকে এক প্যারাতেই লিখতে হয়। সো এই প্রশ্নের উত্তরটা আমরা অনেকেই জানি। নেক্সট 2 নম্বর, আমরা একটু ক্লাসটা একটু খুশি খুশি শেয়ার করে দেই, কারণ এই কোশ্চেন সলিউশনটা কিন্তু সবার জন্যই প্রয়োজন। 2 নম্বর, হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দটা আসছে কোন শব্দ থেকে? আমরা অ্যাবিলিটি শব্দের সোর্সটা আগে জানি, অ্যাবল থেকে আসছে অ্যাবিলিটি। মনে রাখবেন বেশ কিছু শব্দ আছে যেগুলো অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভগুলোর সামনে যদি আমরা ই অ্যান্ড যোগ করি তাহলে এটা ভার্ব হবে। সো অ্যাবিলিটি শব্দটার ভার্ব হচ্ছে এনএবল, মানে কোনো কিছুকে সক্ষম করা বা সমর্থ করা। ক্লিয়ার? সো 2 এর উত্তরটা হচ্ছে 3 নাম্বার। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল শব্দের নাউন কি? বিউটিফুল শব্দের নাউন কি? বিউটিফুল শব্দের নাউন কি? বিউটিফুল এই শব্দটা অ্যাডজেটিভ, আমরা সবাই জানি অ্যাডজেটিভ। দেখেন বিউটিফুল শব্দের মতো এরকম অনেক অ্যাডজেটিভ আছে যেগুলোকে সংক্ষেপ করে লেখা যায়। যেমন বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, BEAUTY, বিউটি, বিউটি। হ্যাঁ, বিউটিফুলনেস হবে না, সরাসরি বিউটি শব্দটাই হচ্ছে নাউন, সৌন্দর্য, আর বিউটিফুল হচ্ছে সুন্দর, যেটা হলো অ্যাডজেটিভ। বিউটিফুললি ওইটা আবার হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে আছে কি? অ্যাডজেটিভ। তো যেটাই থাক, আমাদের এইটা একটু গুরুত্বপূর্ণ, কারণ বারবার এটা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আমরা পেয়ে থাকি যে এটা বিভিন্ন পরীক্ষা আসছে। 4 নাম্বার প্রশ্ন, হি র্যান এ রেস। হিয়ার র্যান ইজ ডট ডট ভার্ব। এখানে র্যান কোন ধরনের ভার্ব? 5 নাম্বার, হুইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড রিং। বলেন কি হবে এই দুটির উত্তর? চলছে ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে আমরা মোট 25টি প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। সো এখানে একটা রুলস আপনাদের শেখাতে হচ্ছে, র্যান এ রেস। র্যান এ রেস, দেখেন র্যান মানে দৌড়ালো, এ রেস মানে একটি দৌড় খেলা। ঠিক এইটাকে আমরা মনে রাখবো। এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে কগনেটিভ ভার্ব। কগনেটিভ অবজেক্ট সহ যে ভার্ব সেটার নাম হলো কগনেটিভ ভার্ব। এখন এই যে কগনেটিভ কথাটার বাংলাটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো। কগনেটিভ মানে হলো সমজাতীয় বা সমগোত্রীয়, সমজাতীয় বা সমগোত্রীয়, সমজাতীয় বা সমগোত্রীয়। দেখেন তাহলে নিবন্ধন পরীক্ষায় ভার্বের ক্যাটাগরি থেকে কিন্তু কোশ্চেন আসছে। তাহলে র্যান আমাদের যেই শব্দ, র্যাস রেস একই শব্দ, তার মানে হচ্ছে এই ভার্ব আর হলো অবজেক্টটা একই রূপ, মানে হচ্ছে রান রেস। হ্যাঁ, তারপর যদি আমরা বলি আরেকটা উদাহরণ যদি এরকম বলেন, হি স্লিপড এ সাউন্ড স্লিপ। হি স্লিপড এ সাউন্ড স্লিপ। হি স্লিপড এ সাউন্ড স্লিপ। দেখেন এই যে সাউন্ড স্লিপ, অবজেক্টটা হচ্ছে স্লিপ, আবার ভার্বটাও কি? স্লিপ থেকে আসছে। সো যে ভার্বের অবজেক্ট ওই গোত্রের হয়ে থাকে, মানে একই গোত্রের হয়ে থাকে, সমজাতীয় হয়ে থাকে, যেটার উৎস একই, যেটাকে আর বাংলায় বলা হয় সমধাতুজ, রাইট? সো ওইগুলোকে বলা হয় হচ্ছে কগনেটিভ ভার্ব। মনে থাকবে, শুধু বাংলাটা মনে রাখবেন। কগনেটিভ মানে হচ্ছে সমজাতীয়, কগনেটিভ মানে হচ্ছে সমজাতীয়। তাহলে সমজাতীয় মনে রাখলে আপনারা পারবেন। আর কপুলা বা কপুলেটিভ ভার্ব হচ্ছে এটা লিঙ্কিং ভার্বকে বোঝায়, লিঙ্কিং ভার্বকে বোঝায়। আর পজিটিভ ভার্ব আপনারা জানেন যে প্রযোজক ক্রিয়া, মানে এটা হচ্ছে অন্যের দ্বারা কাজ করা বোঝায়। ঠিক আছে, এরপর দেখেন 5 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব রিং। রিং শব্দের পাস্ট ফর্ম কি? রিং। রিং, রিং মানে কি? রিং মানে হচ্ছে ভাঁজ পড়া। রিং মানে হলো ভাঁজ পড়া, ভাঁজ। আচ্ছা, এখন দেখেন রিং শব্দটার পাস্ট ফর্ম চেয়েছে, তার মানে এই অধ্যায়টার নাম হলো স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। আপনারা বই থেকে, এক্সপার্ট ইংলিশ বই থেকে স্ট্রং উইক ভার্ব অধ্যায়টা পড়বেন, কারণ এই অধ্যায়টা আমাদের নিবন্ধনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে রিং এর পাস্ট ফর্ম হচ্ছে রাং।
WRUNG, রিং রাং রাং। এটা দুইটা ফর্ম, এটা V2 একই রকম, আবার এইটার V3ও একই রকম। রিং রাং রাং একই রকম। রিং এর পাস্ট ফর্ম হচ্ছে রাং, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাং। রিং রাং রাং, সো এটা মনে রাখবেন। রিং শব্দের মানে হচ্ছে ভাঁজ পড়া, এটা হলো তিনটা রূপ রাং রাং। হ্যাঁ, এইগুলো আপনার স্ট্রং উইক ভার্ব, এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এইটাকে তৈরি করতে বলেছে কি এক্সক্লেমেটরি। দেখি, তার মানে এইটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন রিলেটেড প্রশ্ন। মানে এই মূলত বাক্যটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের তৈরি করতে বলা হয়েছে কোথায়? এক্সক্লামেটরিতে। এক্সক্লামেটরিতে। ইমন ভাই বলছেন 5-এর সি, নাজিম উদ্দিন বলেছেন 5-এর 1। আর 6 নাম্বার বলেন। আর ক্লাসটা একটু আমরা খুশি খুশি শেয়ার করে দেই, যাদের ভালো লাগবে ক্লাসটা একটু শেয়ার করে দিলে নিজেদের উপকার হবে, আমরা অন্যদেরকেও কিন্তু এই জিনিসগুলো জানাতে পারবো যে নিবন্ধনে কি টাইপের প্রশ্নগুলো আসে। তো দেখেন, আমরা এখন থেকে ধারাবাহিকভাবে সবগুলোই ষষ্ঠ, সপ্তম, অষ্টম এভাবে একেবারে 18তম সলভ দেওয়ার চেষ্টা করব। সো এই প্রশ্নটা ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং থিং, আপনার এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। যদি কোনো সেন্টেন্সে এরকমটা থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি স্টাইল তৈরি করব। আচ্ছা, এখন হোয়াট তো দুই জায়গাতেই আছে, এখানেও আছে এখানেও আছে। হোয়াট অ্যান্ড এক্সাইটিং, হোয়াট অ্যান্ড এক্সাইটিং, ইয়েস, মনে রাখতে হবে। আপনি যখন এরকম কোনো সেন্টেন্স পাবেন, এই ভেরি শব্দটাকে আপনি জাস্ট হলো চেঞ্জ করে দিবেন। ভেরি শব্দটার ব্যবহার হচ্ছে আর লাগবে না, ভেরি শব্দটাই তখন এই হোয়াটে রূপান্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে ভেরি শব্দ থেকে চলে আসছে হোয়াট। আচ্ছা, এখন এর সাথে এক্সাইটিং হয় না, কারণ হচ্ছে এক্সাইটিং ই আছে, এই জন্য এন হবে। তার মানে হোয়াট অ্যান এক্সাইটিং গেম। আর এরপরে দেখেন আমার লাগবে এই বাক্যের সাবজেক্ট ছিল কে? ক্রিকেট, আর ভার্ব ছিল ইজ। ক্রিকেট ইজ, বাক্যের শেষে একটা নোট অফ এক্সক্লেমেটরি সাইন। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ। হোয়াট অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ। তার মানে হচ্ছে ক্রিকেট কত মজাদার একটা খেলা, ক্রিকেট কত মজাদার একটা খেলা। সো মনে রাখতে হবে, যখন এই যে এই প্যাটার্নটা আপনি পাবেন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম পেলে জাস্ট এখানকার এই অ্যাডভার্বটাকে এখানে ভেরিয়ের জায়গাতে গ্রেটও থাকতে পারে, লিখে নিতে পারেন। এখানে ভেরিয়ের জায়গায় কি থাকে? গ্রেটও থাকতে পারে। গ্রেট, গ্রেট থাকলেও সেম কথা, ভেরিয়ের জায়গাতে যদি আমরা গ্রেট পাই সেম ভাবেই লিখবো। আচ্ছা, নেক্সট, এরপর দেখেন, এটা বুঝতে পারছি তো সবাই। 7 নাম্বারটা, ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ইট ইজ ম্যান হু ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। এটা কি হতে পারে? আচ্ছা, এটাকে তৈরি করতে বলছে সিম্পল, ভালো করে খেয়াল করেন। এই 6ষ্ঠ নিবন্ধন পরীক্ষাতে কিন্তু প্রচুর সংখ্যক প্রশ্ন আসছে এই ট্রান্সফরমেশন থেকে, এবং বড় বড় অপশন দিয়ে কোশ্চেন আসছে। 7 নাম্বার, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। এটা অনেকের একেবারে মুখস্থ হয়ে গেছে। সো এইটা মুখস্থ হয়ে আসলে রুলসটা কি? রুলসটা হলো ইট ইজ ম্যান হু ইজ। এই যে যখন এরকমটা থাকবে তখন আমরা এই ইট ইজটাকে তুলে দেব, সরাসরি এই হুটাকেও তুলে দিব, তাহলে আমার বাকি যা থাকবে বাক্যটা হয়ে যাবে। তার মানে হচ্ছে এই থাকলো কি ম্যান ইজ, আর বাকি যা ছিল সব সেম। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। যদি কখনো কোনো সাবজেক্ট স্ট্রাকচারটা কি ইট প্লাস বিভার প্লাস নাউন প্লাস হু বা হু থাকতে পারে, এর পরবর্তীতে যা থাকবে সব সেম থাকবে, শুধু ইট ইজ প্লাস হু উঠে গেলে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, এটা অর্থ দেখলেও আপনি বুঝবেন যে মানুষ হচ্ছে তার ভাগ্যের নির্মাতা। মানুষ হচ্ছে তার ভাগ্যের নির্মাতা। এইখানে বলছে যে মানুষই তার ভাগ্যের নির্মাতা, একই কথাই কিন্তু, মানুষই তার ভাগ্যের নির্মাতা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8 বলছে উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। 8 নম্বর প্রশ্ন, উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। মানে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কি প্রাউড বা গর্ববোধ করি, গর্ব ফিল করি। এইটাও দেখেন ট্রান্সফরমেশন থেকে আসছে। এই কোশ্চেনটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলছে। সো ইন্টারোগেটিভ করলে এটা কি হবে? আর উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আর উই নট প্রাউড। ওকে, স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। যদি কোনো বাক্যে এম ইজ আর মানে বি ভার্বটাই সরাসরি মেইন ভার্ব আকারে থাকে,
তখন এই বি ভার্বটাকে আমরা বাক্যের শুরুতে আনবো। ওকে, সবগুলো সেন্টেন্সের শুরুতে আছে, ও এটাতে নাই, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। এরপর ওই বাক্যটার উত্তরটা আমরা যদি বাক্যটা পাই অ্যাফার্মেটিভ সেন্সে, তাহলে আমরা ওই বাক্যটাকে খুঁজবো নেগেটিভ সেন্সে, আর নেগেটিভ সেন্সে পাইলে ইন্টারোগেটিভ করার জন্য অ্যাফার্মেটিভ সেন্সে খুঁজবো, মানে বিপরীতভাবে খুঁজবো। তাহলে এখানে আছে অ্যাফার্মেটিভ সেন্সে, তাহলে আমি নেগেটিভ সেন্সে এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করব। আচ্ছা, এখন এইখানে কোনো নেগেটিভ সেন্স করা নাই, এই বি আর সি এর মধ্যে নেগেটিভ আছে, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা আছে কি দেখেন, উই আছে একটাতে আগে আর একটাতে আছে হচ্ছে নট আগে, তাই না? এখন এই নিয়মটা আমাদেরকে একটু জানতে হবে। মনে রাখবেন, যদি কখনো কোনো বাক্যে সাবজেক্ট থাকে প্রোনাউন আকারে, তাহলে ওই বাক্যে নট শব্দটা চলে যাবে প্রোনাউনের পর। সাবজেক্ট থাকে হচ্ছে প্রোনাউন আকারে, এই উই একটা প্রোনাউন, তার মানে এখন আপনার এই নটটা প্রোনাউনের পরেই বসবে। তাহলে আমাদেরকে বলতে হবে কি, আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এই নিয়মটা অনেকেরই হয়তো জানা ছিল না। আর এই যে যখন এখানে যদি প্রোনাউন না থেকে নাউন থাকতো সাবজেক্টের পজিশনে, তাহলে আমরা আরেন্ট ব্যবহার করতাম। আর নট, যে কোনো একটা নাউন ধরেন আর নট আলিম প্রাউড, এরকমভাবে থাকতো। তাহলে মনে রাখতে হবে যে যখন আমরা দেখব যে এইখানে বি ভার্বের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে সাবজেক্ট প্রোনাউন আছে, তখন আমরা নটটাকে ব্যবহার করব প্রোনাউনের পর। আর যথারীতি যখন সাবজেক্টের আগে অক্সিলারি আসে, বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তো আমাদের লাগবেই। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। 9 নম্বর, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস in the world. Mango is one of the sweetest fruits in the world. Mango is one of the sweetest fruits in the world. এখন এটাকে কি করা যায়, আসেন আমরা একটু দেখি। আম হচ্ছে ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস, মানে সবচেয়ে সুস্বাদু একটা ফল বা ফলগুলোর মধ্যে সুস্বাদু। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবেন, এই যে এখানে ফ্রুটসের সাথে এস আছে, এটা দেখে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে ফ্রুট শব্দটাকে আমরা যদিও আনকাউন্টেবল নাউন হিসেবে চিনি, কিন্তু এই ফ্রুট শব্দটা আবার কখনো কখনো ক্ষেত্র বিশেষে কাউন্টেবল হিসাবেও এস বাই এস যুক্ত থাকতে পারে। বুঝতে পারছেন? এম এ মমিন, নাজিমুদ্দিন। 9 নম্বর, তাহলে 9 উত্তরটা কি দাঁড়াতে পারে? এইটা আছে কোন সেন্টেন্সে? আছে হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ওয়ার্ড প্লাস নাউন, তার মানে এটা আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। তো সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে এটাকে আমরা করব হচ্ছে কম্পারেটিভ। সো কম্পারেটিভ মানে যথারীতি ওই সেন্টেন্সে দেন বসবে, এটা নিয়ে কারোই কোনো সমস্যা নাই, সবগুলো বাক্যেই দেন আছে, দেন আছে, দেন আছে। আচ্ছা, এখন এইটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে হলো, মনে রাখতে হবে যখন এরকম ওয়ান অফ দা দিয়ে কোনো স্ট্রাকচার থাকে, আমি এখানে 3টা স্ট্রাকচার এক চাকে দেখাবো। এটার উত্তর আসলে ডি নাম্বারটা, আমি তারপরে ব্যাখ্যা করছি। ম্যাঙ্গো ইজ সুইটার। আচ্ছা, এখানে সুপারলেটিভ ওয়ার্ড কি আছে? সুইটেস্ট। তো প্রথম কথা হচ্ছে সুইটেস্টকে আমরা যখন কম্পারেটিভ করব, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে সুইটেস্টের কম্পারেটিভ রূপ কি সেটাই বসবে, সুইটার। তো সুইটার কোথায় কোথায় আছে? এটাই আছে, এটাই আছে, এটাই আছে, নেই হলো এখানে। মোর সুইট বলে কিছু নাই, কারণ সুইট শব্দটি এক সিলেবল বিশিষ্ট, এটাকে শুধু ইআর যোগ করলেই হয়ে যায়। সো অপশন এ নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারটা এদিক পর্যন্ত সব ঠিক আছে, ম্যাঙ্গো ইজ সুইটার, ম্যাঙ্গো ইজ সুইটার, ম্যাঙ্গো ইজ সুইটার, দেন পর্যন্ত ঠিক আছে। ওয়াল আদার, মোস্ট আদার, এনি আদার, ব্যাস এই টুকটাতেই আমাদেরকে জানতে হবে। এখানে উত্তর হবে হচ্ছে এনি আদার ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। উত্তর হবে ডি নাম্বার, এনি আদার ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ওয়াল আদার ফ্রুটস হবে না, এখানে এনি আদার, মানে অন্য যে কোনো ফলের চেয়ে, অন্য যে কোনো ধরনের ফলের চেয়ে আম হচ্ছে বেশি সুস্বাদু বা মিষ্টি। তাহলে ম্যাঙ্গো ইজ সুইটার দেন এনি আদার ফ্রুটস, এনি আদার ব্যবহার করবো আমার 9-এর ডি। আচ্ছা, এখানে একটা সুন্দর স্ট্রাকচার আছে, আমি আপনাদের জন্য স্ট্রাকচারটা একটু দেখাই। এইটা একটু স্ক্রিনশট দেন ভাই, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে নেন। বলছে ভেরি ফিউ নাউন প্লুরাল ডট ডট ভেরি প্লুরাল প্লাস এস ডট ডট এস প্লাস নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট নাউন প্রোনাউন। আচ্ছা, এখানে দুইটা স্ট্রাকচার আপনাদেরকে দিয়েছি। এটা হলো দেখেন, এটা হলো পজিটিভ ডিগ্রি, এটা হলো কম্পারেটিভ, এটা হলো সুপারলেটিভ। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। দুইটা স্ট্রাকচার আপনাদের জন্য দিয়েছি, এইটা একটু মনে রাখতে পারলে এখান থেকে হাজার হাজার প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। সাগর হুসাইন। আচ্ছা, ভেরি ফিউ প্লাস নাউন প্লুরাল, এইটা একটা। আর এই যে সুপারলেটিভ, এই যে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ওয়ার্ড প্লাস নাউন প্রোনাউন, এই স্ট্রাকচারটা থেকে কিন্তু এই প্রশ্নটা ছিল, আমরা যেটা সলভ করলাম। তো এই ক্ষেত্রে আমরা দুইটা কেস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে আমরা কি ব্যবহার করছি,
ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ওয়ার্ড থাকলে আমরা এই যে একটা আর এই একটা দুইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ওয়ার্ড, দা প্লাস সুপারলেটিভ ওয়ার্ড তারপরে নাউন প্রনাউন। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ওয়ান, এই যে এনি আদার। তো এই স্ট্রাকচার তিনটা একটু আপনারা একটু মানে এই দুইটা স্ট্রাকচার একটু লিখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন, এইগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? খুবই হেল্পফুল হবে। ওয়ান অফ দ্য হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ওয়ার্ড। আচ্ছা আমি একটু আগের পেজে যাচ্ছি। আচ্ছা এই স্ট্রাকচারটা একটু সংশোধন আনতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু বলা আছে ওয়ান অফ দ্য সুইটেস্ট ফুড, তাহলে ওয়ান অফ দ্য দিয়ে থাকলে আমরা এখানে স্ট্রাকচারে বলতেছি যে ওয়ান অফ দ্য দিয়ে থাকলে আমরা ব্যবহার করতে পারি হলো এই যে ওয়ান অফের ক্ষেত্রে এখানে দেন মোস্ট আদার। আমাদের অপশনে কি মোস্ট আদার ছিল? মোস্ট আদার দরকার নেই, আপনারা এনি আদার ইউজ করবেন, মোস্ট আদার লাগবে না, এখানে এনি আদার দিলেই হবে। এনি আদার দুইটাই আমরা এনি আদার দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। এনি আদার ব্যবহার করে আমরা এগুলোকে ট্রান্সলেশন ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা মনে করি যে এই সেন্টেন্সটাতে আপনার এই এনি আদার অপশনে নাই, তখন কিন্তু আমরা এই মোস্ট আদার দিয়েও সেন্টেন্সটাকে করতে পারবো। মনে থাকবে মোস্ট আদার দিয়েও সেন্টেন্সটার ট্রান্সফরমেশন করা যাবে। সো এইগুলো মূলত অর্থটাই হচ্ছে আসল। হ্যাঁ, তো আমরা এই প্রশ্নে আগে প্রাধান্য দিব কাকে? এনি আদারকে। এনি আদার না থাকলে আমরা মোস্ট আদার দিতে পারবো। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু মোট 25টি প্রশ্ন সলভ করব। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান চলছে স্কুল পর্যায়ে। ইফ হি ডাজ নট মুভ হি উইল ডাই। আচ্ছা এই প্রশ্নটা কি হবে উত্তর? আমি একটা বিকল্প উত্তর এখানে আপনাদের জন্য রেখেছি, বাকিগুলো আপনারা বলেন। হি মাস্ট মুভ অর হি উইল ডাই। হি মাস্ট মুভ অর হি উইল ডাই। হি মাস্ট মুভ অর হি উইল ডাই। সে অবশ্যই নড়াচড়া করবে, নতুবা সে মারা যাবে। আচ্ছা ভালো কথা। এখন আমরা এটা থেকে এটা বলতে পারি, এখন আরও একটা ইংলিশ এখানে বলতে পারি, সেটা কোনটা? সেটা কোনটা মনে রাখবেন, এইখানে যখন ইফযুক্ত অংশ আর অপর অংশ ভাগ করা থাকবে, ইফযুক্ত অংশ নেগেটিভ করা আছে, সো ওই সেন্টেন্সটাতে আমরা কখনো অ্যান্ড ইউজ করতে পারবো না। ঠিক আছে, গেল একটা বিষয়, অ্যান্ড ইউজ করতে পারতেছি না, মানে অর্থে মিলবে না। মিলবে না কিভাবে? আপনি মিলিয়ে দেখেন, মুভ অ্যান্ড ডাই মানে নর এবং মরো। আর এখানে বলছি কি ইফ হি ডাজন্ট মুভ, যদি সে না মরে, না নড়াচড়া করে, তাহলে সে কি মারা যাবে। তার মানে কি নরো অথবা মরো, না মরলে কি না নড়লে মরবে। সো এইভাবে বলা হচ্ছে, তার মানে হচ্ছে কি মুভ অর ডাই মানে নরো অথবা মরো, আবার নড়াচড়া করো অথবা মরো। এখন এইটাও এক অর্থে হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি উত্তরটা হচ্ছে লেট হিম মুভ অর হি উইল ডাই। কেন আমরা এইটা ব্যবহার করলাম কারণটা দেখেন। কারণটা হচ্ছে এই সেন্টেন্সগুলোতে কিন্তু সাবজেক্ট আছে কে? হি। সাবজেক্ট আছে কে? হি। আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন। সো থার্ড পারসন সাবজেক্টের জায়গাতে কখনো উজ্জ থাকে না, উজ্জ থাকতে পারে সেকেন্ড পারসন। সো এইটা কিন্তু উত্তর হতো যদি এখানে ইফ ইউ ব্যবহার করতো, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। এখানে যদি কোনোভাবে সাবজেক্টটা ইউ থাকতো, তবে আমরা এখানে উত্তরটা কিন্তু এটা করতাম। বাট এখানে সাবজেক্ট আছে কি? দ্যাটস ওয়াই আমাকে হি এর পজিশনটা ঠিক রাখতে হবে। তার মানে লেট হিম মুভ অর হি উইল ডাই, কারণ আমরা তো হি সাবজেক্টটাকে উজ্জ্ব রাখতে পারি না। এই কারণে হিকে ঠিক রেখে আমাকে উত্তর করতে হবে। মিস্টার নাজিম, যারা 10-এর সি উত্তর করছেন, বুঝতে পারছেন কেন সি উত্তর করা যাচ্ছে না? সি নাম্বারটা এখানে মুভের আগে সাবজেক্ট উজ্জ্ব আছে ইউ, কিন্তু আমাদের কিন্তু এখানে সাবজেক্ট ইউ নাই, সাবজেক্ট আছে হি। দ্যাটস ওয়াই আমরা হিকে ঠিক রেখে আমাকে ট্রান্সফরমেশনটা ঠিকঠাক করতে হবে। 10-এর উত্তর সি হবে না। প্রত্যেকেই যারা সি দিচ্ছেন সবাই ভুল করছেন, কারণ হচ্ছে এইখানেই তো ট্রিক্সটা তো এখানেই, যে আপনারা মনে করছেন যে মুভ অর ডাই, মুভ অ্যান্ড ডাই। সো এইখানে সাবজেক্ট তো ইউ না, যদি এখানে ইউ থাকতো তাহলে আমরা এই সি নাম্বার উত্তর করতাম। আপনি ধর এই জায়গাতে কেউ বলতে পারবে না যে এখানে সাবজেক্ট হি উজ্জ্ব আছে, এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে কে? ইউ, কিন্তু আমার মূল বাক্যে তো সাবজেক্ট ইউ নাই, আছে হি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। কোনোদিন আর ভুল করবেন, এই একটা কোশ্চেনের জন্যই কিন্তু আপনার চাকরি হাতছাড়া হয়ে যেতে পারতো। সো বি কেয়ারফুল। আশা করি এই ধরনের প্রশ্নগুলোর সামনে যে কোনো পরীক্ষা আসলে আপনারা সলভ করতে পারবেন। 11, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। এইটাকে সিম্পল সেন্টেন্স করতে বলছে। সিম্পল সেন্টেন্স কি হবে? আমরা একটু ক্লাসটা শেয়ার করব, যারা ক্লাসে আসি
নিজেদের প্রয়োজনে আমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দেই। বলছে দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, সে হচ্ছে সুখী। এটাকে বলা হয়েছে সিম্পল সেন্টেন্স করতে। সিম্পল সেন্টেন্স করব, মনে রাখতে হবে কোন সেন্টেন্সে যদি কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকতে পারে, দো, অলদো, কমপ্লেক্স সেন্টেন্সে থাকে দো, অলদো। এইগুলো আবার কম্পাউন্ড সেন্টেন্সে থাকে হলো বাট। আর সিম্পল সেন্টেন্সে এরকম কোনো কনজাংশনই থাকবে না, দো, অলদো, বাট এরকম কোনো কনজাংশনই থাকবে না, বরং সেখানে সরাসরি আমরা ব্যবহার করতে পারি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তো আমার ব্যবহার করতে বলছে, এখন তৈরি করতে বলেছে সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য আমরা এখন এই সিম্পল সেন্টেন্সের ইন স্পাইট অফ নিতে পারি অথবা ডেসপাইট নিতে পারি। আচ্ছা, এখন ইন স্পাইট অফ আবার খেয়াল করেন, ইন স্পাইট অফ এখানে কিন্তু মাঝখানে স্পেস আছে, দেখছেন স্পেস আছে। সো এই ইন স্পাইটের মাঝখানে স্পেস নাই, তো এটা অটোমেটিক ভুল। এই বাক্যে ইন স্পাইট অফ নাই, এটা হচ্ছে আপনার কম্পাউন্ড, বাট আছে, এটাও বাদ। বাকি থাকলো এই দুইটা, এ আর ডি এর মধ্যে পার্থক্যটা কি মনে রাখতে হবে। ইন স্পাইট অফ বলেন আর ডেসপাইট বলেন, এগুলো হচ্ছে সব প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনগুলোর পরে হবে আপনি নাউন ব্যবহার করতে পারবেন অথবা প্রয়োজনে আপনি নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবেন, নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে কোথায় আপনার ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পরে নাউন ফ্রেজ আছে সেটাই হবে উত্তর। এখানে আছে হিজ পোভার্টি, আর এটা আছে হিজ বিং পোর। পোর শব্দটা অ্যাডজেটিভ, সো এটা ভুল, কারণ হচ্ছে হিজ পসেসিভের পরে অ্যাডজেটিভ বসতে পারে না, হিজ পসেসিভের পরে অ্যাডজেটিভ বসতে পারে না, এই জন্য এই অপশনটাও ভুল। বাকি থাকলে হচ্ছে এই যে হিজ পোভার্টি, পোরের নাউন ফর্ম হচ্ছে পোভার্টি, পোরের নাউন ফর্ম কি বলেন, পোভার্টি। সো উত্তরটা হচ্ছে 1 নম্বর। দেখেন এই যে বিশ্লেষণ করে করে জিনিসগুলো দেখতেছেন, তাহলে এটা কোন অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আগেরটা দেখছিলাম ডিগ্রি থেকে আসছে। তাহলে আপনারা কি ধারণা নিতে পারছেন কিনা যে আমরা যখন নিবন্ধনের প্রস্তুতি নিব তখন কোন বিষয়গুলো পড়বো, কোন অধ্যায়গুলো পড়বো, এখান থেকে সেগুলো বোঝা যাচ্ছে। ওকে, যাব আমরা পরের প্রশ্নে। 12 নম্বর, প্রিয়ম ইজ অনলি 6। এইটাও দেখেন একটা ট্রান্সফরমেশন থেকে আসছে, নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে আসছে, আব্দুল্লাহ আল বাশার। 12 নম্বর, হি ইজ অনলি 6। হ্যাঁ, রুলসটা কি, টিপসটা কি? টিপসটা হচ্ছে অনলি প্লাস ব্যক্তি, অনলি প্লাস ব্যক্তি, আবার থাকতে পারে অনলি প্লাস সংখ্যা। তো অনলি প্লাস ব্যক্তি থাকলে এটার পরিবর্তে ব্যবহার করতে হয় নান বাট, বাক্যটাকে যখন নেগেটিভ করব। অনলি প্লাস সংখ্যা থাকলে এটার পরিবর্তে বাক্যটাকে ব্যবহার করতে হয়, মানে ফ্রেজটাকে নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর অথবা লেস দেন, মোর অথবা লেস যে কোনো একটা, নট মোর অথবা লেস দেন, মানে নট লেস দেন অথবা নট মোর দেন। এখন দেখেন এই সেন্টেন্সে অনলির পরে একটা সংখ্যা আছে 6, তাহলে আমরা ব্যবহার করব মোর দেন অথবা লেস দেন, যেখানে আছে সেটা উত্তর হবে। হ্যাঁ, নট মোর দেন নট লেস দেন একটাই আছে, নট মোর দেন 6। তার মানে প্রিয়ম ইজ নট মোর দেন 6। বাংলাটা কি হচ্ছে, প্রিয়ম ইজ অনলি 6, মানে প্রিয়মের বয়স হচ্ছে 6, এক্স্যাক্টলি 6। তার মানে কি, প্রিয়ম ইজ নট মোর দেন 6, মানে সে 6 এর বেশিও না। আবার আপনি চাইলে এখানে লেস ব্যবহার করতে পারতেন, যে নট লেস দেন 6, মানে 6 এর কমও না, তার মানে 6 বছরের কমও না, 6 বছরের বেশিও না। 12 উত্তরটা হচ্ছে সি নাম্বার, 12 উত্তর সি। ওকে, যাচ্ছি আমরা পরের প্রশ্ন। 13, হি ট্রাইড অল প্ল্যানস। আবারও নেগেটিভ সেন্টেন্স এসে, আবারও নেগেটিভ। হি ট্রাইড অল প্ল্যানস, হি ট্রাইড অল প্ল্যানস নেগেটিভ। হি ট্রাইড নো প্ল্যান untried, he untried all plans, he tried no plan, he did not try all plans। বলি আমরা কি হবে, he tried all plans মানে কি, সে সবভাবে চেষ্টা করলো, তার মানে সকল ধরনের পরিকল্পনা বা সকল কিসমতের মাধ্যমে সে কি চেষ্টা করলো, এটাকে করতে বলছে নেগেটিভ। মানে নেগেটিভ বলবেন বাংলাটা কিভাবে হবে,
যে সে এমন কোনো চেষ্টা নাই যে যেটাতে সে এমন কোনো প্ল্যান নাই যে যেটাতে সে চেষ্টা করে নাই, এরকমটা অর্থ দিবে। তো 13 নম্বরের উত্তরটা হচ্ছে, বলেন আপনারা একজন, উত্তর হবে 1। হি ট্রাইড, চেষ্টা করলো, নো প্ল্যান আনট্রাইড, মানে কোনো পরিকল্পনাই সে আনট্রাইড অবস্থায় রাখে নাই, তার মানে সে সবগুলো পরিকল্পনাকে কি করেছে, ট্রাই করেছে বা চেষ্টা করেছে, সবগুলো প্ল্যানেই সে ট্রাইড করেছে। ঠিক আছে, তার মানে দেখেন এই যে যখন এরকম কোনো প্রশ্ন থাকবে যে ওই সেন্টেন্সটা আগে আমরা নাবোধক করে আবার নাবোধক করব বা হাবোধক করে নাবোধক করব, হি ট্রাইড অল প্ল্যান, সে সকল পরিকল্পনার চেষ্টা করলো। আর এখানে কি বললাম, হি ট্রাইড নো প্ল্যান আনট্রাইড, এই যে নো আবার হচ্ছে আনট্রাইড, মানে কি দুইটাকে চেঞ্জ করে দিলে আবার অ্যাফার্মেটিভ হয়ে যায়, মানে দুইটাই দিক থেকে নেগেটিভ করা হচ্ছে। যে নো প্ল্যান আনট্রাইড মানে আনট্রাইড মানে চেষ্টা ছাড়া রাখে নাই, তার মানে কি সে অল প্ল্যানে চেষ্টা করেছিল। বুঝাতে পারছি? আচ্ছা, তার মানে এইটা হলো অর্থগত একটা ব্যাপার, আর আপনি যদি একটু সিম্পলি চিন্তা করেন তাহলে আপনি বুঝে যাবেন। মানে অর্থের চেঞ্জ হবে না, বাক্যের ধরনটা নেগেটিভ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন আসবে না। অর্থটা এমন না যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, অর্থটা ঠিক থাকবে, বাক্যের ধরনটা চেঞ্জ হবে। যেমন এইখানে দিলে আপনি দেখেন অর্থই চেঞ্জ হয়ে যাবে, হি আনট্রাইড অল প্ল্যান, মানে সে কোনো পরিকল্পনায় কি চেষ্টা করে নাই, সবগুলো আনট্রাইড রাখছে, তা আসলে কি তাই না, তার মানে অর্থই মিলে যাবে না। আবার হি ট্রাইড নো প্ল্যান, একই রকম, মানে একটাও চেষ্টা করে নাই, তার মানে হি ডিড নট ট্রাই প্ল্যানস, মানে অল প্ল্যানের কোনোটাই চেষ্টা করে নাই, তার মানে এটা বাক্যটাই তখন পাল্টে যাচ্ছিল। এই জন্য খেয়াল করতে হবে অর্থটার জন্য আমাদের ঠিক থাকে। 14, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, এটা বাংলা কি হবে? তাহলে দেখেন ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসছে, খেয়াল রাখেন কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতেছে। ষষ্ঠ নিবন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসছে। 14 নম্বর, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, the baby is always full of smiling, the baby is always full of smiling। 14, নাজিম বলছেন 14 ডি উত্তর, দুঃখিত 14 উত্তর হবে 1। দেখেন শিশুটি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, মানে সব সময় সে কি করে, হাস্যোজ্জ্বল অবস্থায় থাকে, তার মানে শিশুটির মুখে হাসিতে ভরা, ঠিক তা না, হাসি লেগেই থাকে, হাসিতে ভরা এক জিনিস আর মুখে হাসি লেগেই থাকে, মানে অলওয়েজ সেই স্মাইলিং ফেস, মানে কারো কারো ফেস আছে না দেখলেই মনে হচ্ছে হাসছে, এরকম মানে হাসি খুশি সব সময়, সেটা উত্তর হবে এই নাম্বারটা। আর বাকি এই দুইটা কেউ বলতেছিলেন না, ঠিক আছে, শিশুটির মুখ হাসিতে ভরা, শিশুটির মুখে হাসি লেগেই আছে, সো এটা উত্তর হবে এটা, হাসিতে ভরা না বরং শিশুটির মুখে হাসি লেগেই আছে, ফুল অফ স্মাইলিং, ফুল অফ স্মাইলিং। যদিও এখানে ফুল দেখে অনেকেই মনে করতে পারেন ভরা উত্তর হবে কিনা, আসলে না, ফুলের সাথে ভরা সম্পর্ক না, এখানে এটা একটা ফ্রেজ, হ্যাঁ, ফুল অফ স্মাইলিং মানে হচ্ছে সব সময় হাসি বা লেগে থাকা বা কোনো কিছুতে অ্যাটাচড। 14 শেষ, এরপর আসি 15, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স। দেখেন এটা ষষ্ঠ নিবন্ধনে আসছে। দেখেন আপনাদেরকে এই যে সালভিত্তিক প্রশ্নগুলো সলভ করছি, এগুলো আপনাদের প্রয়োজনীয় কিনা, প্রয়োজনীয় হলে বলেন, নাহলে আমরা এখানে এগুলোই শুরু করব এখন থেকে, আবার সালভিত্তিক প্রশ্নগুলোই সমাধান করে দেব এবং বিশ্লেষণ করে করে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, মনে রাখবেন এই যে নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করছি, এগুলো শুধু নিবন্ধনে লাগবে তা না, হ্যাঁ নিবন্ধনের গবেষণা, বাট এইগুলো থেকেই আপনাদের দেখা গেলো এই প্রশ্নগুলোই মাঝে মধ্যে বিসিএসে চলে আসতে পারে, বিসিএসে প্রাইমারিতে 11 থেকে 20তম গ্রেড, অন্যান্য সব চাকরিতে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে, চলে আসতে পারে আপনার হচ্ছে এনএসআই পরীক্ষায়, সমবায় পরীক্ষায়, বিদ্যুতের পরীক্ষায়, হ্যাঁ ওয়াসার পরীক্ষা চলে আসতে পারে, এগুলো আসে, প্রচুর প্রশ্ন এরকম আসে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, এবং এগুলো যে আসে তার প্রমাণ আপনারা এই এক্সপার্ট বইতে পাবেন, কারণ আমরা এক্সপার্ট বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে এসে আপনাদের পড়াই। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স মানে কি, গাছ ইজ ইন ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলের মধ্যে, আসলে কি বিষয়টা এরকম বোঝাচ্ছে? নো, এইটা তারা আপনাকে একটু বুঝে নিতে হবে যে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স মানে হচ্ছে গাছে ফুল ধরেছে, মানে গাছটা হচ্ছে এমন অবস্থায় আছে সেখানে গাছে ফুল, তো গাছে ফুল মানে কি, সিম্পলি এটা যদি ভার্ব হিসাবে রূপান্তর করেন তার মানে হচ্ছে গাছে ফুল ধরেছে, তো গাছটি ফুলে ফুলে ভরা, গাছটি ফুল ধরেছে, তার মানে এই সেন্টেন্সটাকে ক্রিয়া হিসাবে আনতে হবে যে বি ইন ফ্লাওয়ার্স, এই যে বি ইন, বি এই বি মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, বি ইন ফ্লাওয়ার্স মানে হলো ফুল ধরা, বি ইন
ফ্লাওয়ার্স, বি ইন ফ্রুটস, ফল ধরা। সো এখানে আপনি ফ্লাওয়ার্স না থেকে যদি ফ্রুট থাকতো তাহলে আপনি সে একই কথা বলতেন। মানে এটা হলো বি প্লাস বি ভার্ব প্লাস ইন প্লাস কোনো একটা ফুলের নাম ফলের নাম থাকলে বুঝতে হবে যে গাছে কি ওই ফুল ধরেছে অথবা ওই ফল ধরেছে। সো 15 উত্তরটা হচ্ছে আসলে সি নাম্বার, সি, গাছটিতে ফুল ধরেছে। 15 সি। মমিন, জসিমউদ্দিন, 15 সি হবে ভাই। চলে আসি আমরা পরের প্রশ্নে। দেখছেন, তার মানে এই যে পুরাতন প্রশ্নগুলো আমাদের ভুল হচ্ছে, তো আমরা এখনো চেষ্টার অনেক সুযোগ ব্যবহার করতে হবে, চেষ্টা করতে হবে। 16, প্যাশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। ভাবেন এটার উত্তর কি হবে? ভাবি, দেখি আমাদের যোগ্যতা কতটুকু, দক্ষতা কতটুকু হয়েছে, যে আমরা আসলে যে নিবন্ধন পরীক্ষা দিব এর বিগত সালের কোশ্চেনগুলি আমাদের কতটুকু মাথায় আছে। প্যাশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। এই বিটার মানে কি? তিক্ত বা তিতা বলতে পারেন, তিতা, বাট কিন্তু এটার ফল মিষ্টি। এখন এইটাকে আমরা কিভাবে বলবো? এটা একটা প্রবাদ বাক্য, নিঃসন্দেহে প্রবাদ বাক্য। 16 নম্বর, মিষ্টি ফল টক হয় না, এরকম কোনো ম্যাটারই না। ধৈর্য তেতে হলেও তা মিষ্টি, ম্যাটারই না। ধৈর্য ধরো মিষ্টি ফল পাবে, এইরকমও না। আসলে এটার প্রবাদ হিসাবে যে মিনিং সেটা হলো সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। তো 16 উত্তরটা হচ্ছে সবুরে মেওয়া ফলে। তো প্যাশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, প্রবাদটা মনে রাখবেন। আবার এইখানে আপনাকে অ্যানালাইসিস করে দিচ্ছি পরীক্ষায় ভুলটা কি করতে পারে। আপনার এই যে এখানে ইজ আছে না, এই জায়গাতে চেঞ্জ করে দিতে পারে, যে ইজ দিতে পারে ওয়াজ। এখানে বার্ডস ইটস ফ্রুট আছে না, এখানে ফ্রুটস দিতে পারে। এখানে সুইট আছে, সুইটার করে দিতে পারে। তার মানে এগুলো আপনাকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে, অপশন চেঞ্জ করে এখন কিন্তু প্রবাদগুলো সাজাচ্ছে। সো আপনি একটু প্রবাদের ভিতরে ঢুকে বুঝার চেষ্টা করেন যে কোথায় কি অপশন আছে গ্রামাটিক্যালি, সেগুলো শিখে রাখতে হবে। 17, I cannot stand rich ditches. I cannot stand rich ditches, এটা মানে কি? জসিমউদ্দিন 17 বলেন। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান চলছে, মোট 25টি প্রশ্ন। আমরা আছি 17 নম্বর প্রশ্নে। বলেন, আজকে ক্লাসটা কারা কারা শেয়ার করছেন, কারা কারা করেন নাই? স্যার 14, 15, 16 ভুল করলাম সবাই। হ্যাঁ, তার মানে কি আপনাদের হচ্ছে আরো শিখতে হবে, আরো জানতে হবে, না হলে ভুল হতেই থাকবে। 17, I cannot stand rich dishes. আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না, এরকম না। এই রিচ ডিশ মানে গরম থালা না, হ্যাঁ, এই ডিশ মানে খাবার, হ্যাঁ। আর রিচ মানে হচ্ছে হাই ক্যালোরি যুক্ত যে সমস্ত খাবারগুলো, সেগুলো। তো গুরুপাক যেটাকে বলা হয়, গুরুপাক খাবার আমার সহ্য হয় না। I cannot stand, I cannot stand, তার মানে এইখানে এখানে স্ট্যান্ড রিচ ডিশেস বা ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস, এটা একটা ফ্রেজাল আর কি। এই ফ্রেজালটার মানে হচ্ছে এরকম যে আপনি এই স্ট্যান্ডের পাশে, ক্যান নট স্ট্যান্ডের পাশে রিচ ডিশেস দিয়েছেন। এর মানে কি? রিচ ডিশেস মানে গুরুপাক খাবার আপনার সহ্য হয় না। আপনি আই ক্যান নট স্ট্যান্ড, এখানে যদি অন্য কোনো খাবার দিতেন, যে আপনি দিলেন হচ্ছে বিফ, মানে কি? গরুর মাংস আপনার সহ্য হয় না, গরুর মাংস খাবার আমার সহ্য হয় না, সেক্ষেত্রে আপনি এখানে ওই নাউনটাকে ব্যবহার করতে পারেন। সো উত্তরটা হচ্ছে আসলে বি নাম্বার, বি নাম্বার। বাকিগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো মোটামুটি এমনিতেই সেন্টেন্সগত কারণেই কিন্তু ভুল বোঝা যাচ্ছে। 17 বি। এরপর 18, I wonder where he may be now. I wonder where he may be now. I wonder where he may be now. কি হবে এটা অ্যান্সার? I wonder। এখন এই ওয়ান্ডার মানে কি? অবাক হওয়া। where he may be now মানে হচ্ছে সে কোথায় আছে বা কোথায় থাকতে পারে। 18 নম্বরটা, 18, সে কোথায় থাকতে পারে বা কোথায় আছে। সে এখন কোথায় আছে তাই ভাবছি, আমি জানি সে কোথায় আছে, আমি অবাক সে কোথায় আছে, ও আমি জানি সে এখন কোথায় আছে। এই যে 18 নম্বরটা, এই অন্ডার কথাটার মানে হলো এলোমেলো বা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করা। এখন আই ওয়ান্ডার, আমি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছি, এরকম তো এখানে কোথাও মিনিং নাই। তার মানে এটার একটা ভাবার্থ অর্থ আছে, সেটা হলো আই ওয়ান্ডার মানে আমি ভাবছি, মানে আমি ভাবছি। কি ভাবছি? হোয়ার
হি মে বি নাও মানে সে এখন কোথায় আছে আমি এটা ভাবছি, মানে আপনি হয়তো জানেন যে এই সময়টা সে কোথায় কোথায় থাকতে পারে, তখন ভেবে বের করতেছেন যে আমি এখন ভাবছি আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও, আমি এখন ভাবছি সে কোথায় থাকতে পারে। এটা জানি হবে না, বরং এখানে ওয়ান্ডার মানে ভাবছি হবে, উত্তর হবে এ নাম্বার 18 উত্তর এ। উত্তর এ নাম্বার হবে। এরপর 19 হি আস্কড মি টু ডু ইট, হি আস্কড মি টু ডু ইট, এটা রিসেন্টলি আমরা কোনো একটা পরীক্ষায় পড়িয়েছিলাম। হি আস্কড মি টু ডু ইট কি হবে বলেন? হি আস্কড মি টু ডু ইট। 19 নম্বর প্রশ্ন, এটাও আমরা এই খুব রিসেন্ট একটা ক্লাসে সলভ করেছিলাম, যে তিনি আমাকে এটা, এই যে টু ডু মানে কোনো কিছু করতে, টু ডু, আস্কড মি মানে আস্কড প্লাস সামওয়ান প্লাস টু ডু প্লাস সামথিং, মানে আস্কড সামওয়ান টু ডু সামথিং মানে কাউকে কোনো কিছু করতে বলা, এটা হলো ফ্রেজালস। হ্যাঁ, আস্ক সামওয়ান টু ডু সামথিং, আস্ক সামওয়ান টু ডু সামথিং মানে কাউকে কোনো কিছু করতে বলা, তিনি আমাকে এটা করতে বলেছিলেন, উত্তর সি। নেক্সট 20 নম্বর, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম। ওকে, বাক্যটা পড়তে ভুল করা যাবে না। 20 নম্বর প্রশ্ন বলেন, কোশ্চেন নাম্বার 20। জানালা খুলে দেন। 20 নম্বর, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, এটা উত্তর কি হবে? I had the letter written by him, I got the letter being written, I had written the letter by him, I wrote the letter by him। আচ্ছা, এটা মনে রাখবেন যে এই যে কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো বোঝায় তাহলে সেখানে পজিটিভ ভার্বের ব্যবহার আনতে হয়। কাউকে দিয়ে কোনো কাজ করানো বোঝাতে সেখানে পজিটিভ ভার্বের ব্যবহার আনতে হয়। এখন দেখেন 20 নাম্বারটা দেখি কে কে পারেন। আচ্ছা, নিয়মটা হচ্ছে এই ক্ষেত্রে সাবজেক্ট দিলেন আপনি আগে প্রথমে প্লাস, এখানে কয়েকটা ভার্ব ব্যবহার করা যায় পজিটিভ তৈরি করার অর্থে, লেট, মেক, হ্যাভ, গেট, এইগুলো ব্যবহার করতে পারেন, করে এরপরে একটা অবজেক্ট আনতে পারেন যাকে দিয়ে বা যা কাজ করাবেন, প্লাস এইখানে আরেকটা ভার্ব আসবে। এখন এই ভার্বের নানান রূপ হবে। ওকে, ঠিক আছে। এখন এই ভার্বটাই হচ্ছে চিঠি লিখানোর ভার্ব। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি বলি যে আমি চিঠিটা লিখালাম, নিজে লিখিনি, কিন্তু যখন আপনি বলতেছেন আই রোট, তার মানে আপনি নিজেই লিখেছিলেন, তো এটা তো তা না, আপনি লিখালাম মানে আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন, এটা পজিটিভ না। আই হ্যাড রিটেন, হ্যাডের পরে সরাসরি রিটেন আসছে, সো এটাও আপনি নিজে লিখেছিলেন হবে না। আই হ্যাড, অবজেক্ট আছে দ্য লেটার, তারপর আছে রিটেন, এটা এই স্ট্রাকচারে আছে। আই গট দ্য লেটার, তারপর আছে বিং রিটেন, এটা এই স্ট্রাকচারের কাছাকাছি আছে। সো এইখানে খেয়াল রাখবেন, এই যে নিয়মটা হলো যদি আপনি হ্যাডের পরে বস্তু দেন, হ্যাড বস্তু প্লাস V3, তাহলে স্ট্রাকচারটা মনে থাকবে। সাবজেক্ট প্লাস হ্যাভ, এই যে হ্যাভ থেকে আসছে হ্যাড, পাস্ট টেন্স। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, মানে আমি চিঠিটি লিখালাম তার দ্বারা। এইবার বুঝছেন তো? আর এইটা উত্তর, এটা উত্তর। এইখানে হচ্ছে আই গট দ্য লেটার, এখানেও হতো যদি আপনার এখানে বিং না থাকতো। বিং না থাকলে এটাও সঠিক স্ট্রাকচার। তার মানে আমরা হ্যাড অথবা গট এরপরে দ্য লেটার ব্যবহার করব, তারপরে V3 ব্যবহার করব, এবং লাস্টে বাই হিম মানে অন্য কারো দ্বারা যদি বোঝাতে আপনি বাই হিম দিতেও পারেন, না দিলেও হবে। মানে হচ্ছে আপনি চিঠিটি লিখালেন, বাই হিম দিলে তাকে দিয়ে। আর আপনি যদি এই সেন্টেন্সে তাকে দিয়ে কথাটা না থাকতো তাহলে আপনি সরাসরি বলতেন যে আমি চিঠিটি লিখালাম, এর মানে হলো আই গট দ্য লেটার রিটেন, আমি চিঠিটি লিখালাম, আই হ্যাড দ্য লেটার রিটেন। ক্লিয়ার? বোঝাতে পারছি? সো এটা পজিটিভের স্ট্রাকচার। আমরা যখন কোনো পেইড ক্লাসের সুযোগ পাবো আপনাদেরকে এই জিনিসগুলো পজিটিভ ভার্বের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত শেখাবো। সো 20-এর উত্তর সি নাম্বার। 21, আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি। দেখি অনেকেই ভুল করেন কিনা এই প্রশ্নটা। আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি,
I am seeing a bird, I sing a bird, I see a bird, I have been seeing a bird. কোনটা উত্তর হবে? মমিন, নাজিম, জসিমউদ্দিন। 21 নাম্বার। আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখছি। ওকে, গুড কথা। আই অ্যাম সিং, এই জায়গাটাই সমস্যা। দেখছি এটা একটা ফাইনাইট ভার্ব। আই সিং, সি, হ্যাভ বিন সিং। দেখেন আমরা যখন ট্রান্সলেশন করি তখন আমরা 9 কোড নিয়ে কথা বলি। সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজবো, নন ফাইনাইট অবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজবো, ম্যানার, প্লেস, টাইম, রিজন খুঁজবো। এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হলো দেখছি। তো মনে রাখবেন এই সি ফাইনাইট ভার্বটা দেখছি অর্থে এটাকে যখন টেন্স ইউজ করব তখন এটাকে কন্টিনিউয়াস কোনো টেন্সের ভার্সনে ব্যবহার করা যাবে না। কারণ সি ভার্বটা যখন আপনি বলবেন সেটা অটোমেটিকই বোঝাচ্ছে আপনি কাউকে দেখেন বা দেখছেন, মানে দেখি মানেই দেখছি, দেখিতেছি একই কথা। তার মানে আমি দেখি, এর মানে কি? আমি দেখিতেছি। সো সি ভার্বটাকে কন্টিনিউয়াস সেন্টেন্স করা যাবে না, আমরা এটাকে প্রেজেন্ট টেন্স আকারে ব্যবহার করলে এটা কন্টিনিউয়াসের মতোই বাংলায় অর্থ দিবে। তার মানে আই সি এ বার্ড, এই কথাটার মানেই হলো আমি একটি পাখি দেখছি বা দেখিতেছি। আপনি যেটাই বলেন একই কথা, দেখিতেছি একই কথা। আর এই যে এম সিং, এটাকে আমরা সি ভার্বকে কন্টিনিউয়াস করতে পারবো না। এই যে সি ভার্বের মতো এরকম অনেক ভার্ব আছে যেগুলোকে আমরা কন্টিনিউয়াস করি না, যেমন হচ্ছে সি, লাভ, ফিল, ওয়াচ, স্মেল, এইগুলো সিম, এই ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে পড়বো না। হ্যাঁ, এদের সাথে আইএনজি যোগ হয় সেন্টেন্সের অন্য কোনো প্রয়োজনে নন ফাইনাইট ভার্ব তৈরি করতে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার করা যাবে না। এটাও কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও হবে না। তাহলে আর এটা তো কোনো সেন্টেন্সই না। কারণ কি? কারণ আই এর পরে এখানে অক্সিলারি ছাড়া ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। 21 উত্তরটা হচ্ছে সি নাম্বার। কি বুঝতে পারছি সবাই? নাজিম স্যার, মমিন ভাই, 21 শেষ। 22 নম্বর প্রশ্ন। দৃশ্যটি অতি মনোরম, দৃশ্যটি অতি মনোরম। কি হবে এই প্রশ্নটা বলেন? দৃশ্যটি অতি মনোরম। আমি জানি অনেকে এখানে ভুল করবেন। দৃশ্যটি অতি মনোরম এটাকে আমরা কিভাবে ইংলিশ করতে পারি? আবার দেখেন, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো। এই সেন্টেন্সে আপনি যদি ভার্ব সরাসরি খুঁজে পাচ্ছেন না, তাই না? আচ্ছা বলেন তো কি হতে পারে? How nice the scenery is, what a charming scenery it is, the scenery is very charming, the scenery is very charming, this is a great scenery। কি হবে? 22 নম্বরটা উত্তর হবে the scenery is very charming। আচ্ছা, এখানে আমি প্রথমে তো দুইটা কথা বলি। এই সাইনটা দেখেন, এই সাইনটা দেখে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। এই বাক্যের শেষে সাইন আছে হলো দাড়ি, কিন্তু আমরা জানি বাংলায় যে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি থাকবে ইংরেজিতেও সেটা এক্সক্লেমেটরি, আর বাংলায় যদি দাড়ি থাকে ইংরেজিতে হয় হলো ফুল স্টপ। এখন এই ডিসিশনটা থেকে আপনি প্রথম দুইটা অপশন বাদ দিতে পারবেন যদি এই ছোট্ট ট্রিপসটা আপনার মাথায় থাকে, তাই না? সো এক্সক্লেমেটরি সাইন বাংলায়ও যা, ইংরেজিতেও তা, কিন্তু বাংলায় দাড়ি মানে ইংরেজিতে ফুল স্টপ। সো আপনি এই দুইটা, এখানে তো আর ফুল স্টপ নাই, তো এই দুটো বাদ, কারণ আমার লাগবে কি? দাড়ি। দাড়ি মানে হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিন এটা হচ্ছে সরাসরি বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ, আর এগুলো ছিল এক্সক্লেমেটরি, বাদ। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ হিসাবে এখানে কোনটা উত্তর হবে? দিস ইজ আ গ্রেট সিনারি, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। এই যে দৃশ্যটি অতি মনোরম, তাহলে দৃশ্যটি হয়, দৃশ্যটি হয় অতি মনোরম, বাক্যের মাঝখানে হয় ভার্ব আছে। আর দিস ইজ গ্রেট সিনারি এইটা বলা হয় নাই যে এটা একটা ভালো সিনারি, তা বলে নাই, বলছে দৃশ্যটি, সরাসরি কি? দৃশ্যটি অতি মনোরম, দৃশ্যটি হয় অতি মনোরম, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। যারা 9 কোড অফ ট্রান্সলেশন পড়ছেন বা 9 কোড অফ ট্রান্সলেশন বইটা সম্পর্কে জানেন, তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন যে কিভাবে একটা বাক্যে যদি ভার্ব খুঁজে না পাওয়া যায় সেখানে আমরা বি ভার্বকে ধরে নিব, তাই না? যে বি ভার্ব ধরে নেয় কিভাবে? এই যে কোনো নাউনের অতিরিক্ত প্রশংসাসূচক বা অবস্থা প্রকাশক শব্দটাই হলো বি ভার্বের পরে বসে। দৃশ্যটি কি? দৃশ্যটি অতি মনোরম। অতি মনোরম কি? দৃশ্যটি। সো এর মাঝখানে আমরা ইকুয়াল টু ব্যবহার করি, আর ইকুয়াল টু মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার একই। নেক্সট 23, 1 টাকার ভাঙটি দাও। এই যে দেখেন ভাঙটি, ভাঙতি। ট্রান্সলেশন,
কি আপনাদের খেয়াল মনে রাখতে পারতেছেন তো? ট্রান্সলেশন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে নিবন্ধনে। তাহলে আমরা কিন্তু ট্রান্সলেশন অধ্যায়টাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোনোভাবেই ছাড় দেব না, অবশ্যই পড়ব। 23 নাম্বার, 1 টাকার ভাঙতি দাও। এই ভাঙতি শব্দের অর্থটা হলো চেঞ্জ। হ্যাঁ, ভাঙতি শব্দের ইংলিশ হলো চেঞ্জ। চেঞ্জ 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 চেঞ্জ, সবগুলোতেই চেঞ্জ আছে, কিন্তু এখন কাজটা কি ঘটলো? আচ্ছা, গিভ মি গিভ মি, সবগুলোতেই গিভ মি গিভ মি গিভ মি গিভ মি। আচ্ছা, গিভ মি, এরপরে কি হবে? গিভ মি চেঞ্জ নাকি গিভ মি 1 টাকা চেঞ্জ? গিভ মি এ টাকা চেঞ্জ, এ চেঞ্জ ফর টাকা, এটা আসলে মিলছে না। এ চেঞ্জ একটা পরিবর্তন, ফর টাকা টাকার জন্য একটা পরিবর্তন, এটা অর্থই মিলবে না। গিভ মি চেঞ্জ ফর এ টাকা, 1 টাকার জন্য চেঞ্জ দাও, এটাও হবে না। হবে হচ্ছে 1 টাকার ভাঙতি দাও, মানে 1 টাকা চেঞ্জ। উত্তরে নাম্বার 23-এর উত্তর 1, নাজিমউদ্দিন 100% সঠিক, গুড। এরপর এ টাকা হয় না, 1 টাকা হবে। হ্যাঁ, এ টাকা না লিখে 1 টাকা বলতে হবে। 24, ডাক্তার রোগীটির নারী দেখলেন। নারী দেখা অর্থে কি বসে? শুধু এইটুক যদি মাথায় থাকে তাহলে আপনি পারবেন। নারী দেখা, নারী দেখলেন, নারী দেখা মানে হলো শরীরের পালস বুঝতে পারা, পালস নিয়ে কাজ করা। পালস সবগুলোতেই পালস আছে, কোনো সমস্যা নেই, কিন্তু পালসের এটা হলো ফিল করা অর্থে ব্যবহার করতে হবে। ফিল, ফিল করা অর্থে। স না, দেখা না, এইটা হলো চোখ দিয়ে তাকায় দেখা জিনিস না, এটা হলো মন দিয়ে বা ব্রেইনের মাধ্যমে, এটা হলো ফিল করা। ফেল্ট দ্য পালস, ফিলস দ্য পালস, হ্যাজ সিন, সিনও তো হবে না, দেখা হয় না। সো নারী দেখা, এইটা এই দেখা মানে সেটা না আপনি নারী ভুঁড়ি তাকিয়ে চোখ দিয়ে দেখছেন, বরং এটা হলো এখানে হাত দিয়ে আপনি কি করছেন, বা ফিল অনুভব করছেন, মানে অনুভব করতেছেন পালস যাওয়া আসা। সো এখানে দেখা অর্থে ফেল্ট হবে, ফিলস হবে, বা ফিল বা ফেলস। এখন টেন্স দেখলেই বুঝবো। টেন্স আছে দেখলেন, মানে কোন টেন্স? পাস্ট। তো যখনই ফাইনাইট ভার্ব ইংলিশ ট্রান্সলেশন করব, ফাইনাইট ভার্বের টেন্স ফলো করব। সো টেন্সটা হচ্ছে দেখলেন, পাস্ট টেন্স। তাহলে ফিল হবে নাকি ফিলস হবে নাকি ফেল্ট হবে? উত্তর হবে ফেল্ট। ক্লিয়ার? তো 24-এর উত্তর হচ্ছে বি নাম্বার। সো ষষ্ঠ নিবন্ধন পরীক্ষা আসা আমরা সর্বশেষ প্রশ্নটা দেখার চেষ্টা করি, এবং 25 দেখেন আরো একটা ট্রান্সলেশন, কতগুলো ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসছে। সো আপনি নিবন্ধনের জন্য অবশ্যই ট্রান্সলেশন অধ্যায়টাকে খুব জোর দিতে হবে। ট্রান্সলেশনের উপরে আমাদের কোর্সও চলমান থাকবে সামনে, সেইখানেও আপনারা ইনক্লুড হতে পারেন। এই ঘরটি ভাড়া দেওয়া হবে, ষষ্ঠ নিবন্ধনে আসা প্রশ্ন 2010 সাল। এই ঘরটি ভাড়া দেওয়া হইবে, ভাড়া দেওয়া হবে, এই ভাড়া দেওয়ার অর্থটা জানলেই আপনি বাকিটা করতে পারবেন। ঠিক আছে, ভাড়া দেওয়া হবে, এটা খুবই সহজ, আপনারা দেখতেই পারেন যে টু লেট কথাটা লেখা থাকে। তো টু লেট কথাটা এটা তো কোনোভাবেই হবে না। উইল বি সোল্ড, এটা তো হয় না। হাউস ইজ ফর সেল, বাড়িটি বিক্রয়ের জন্য, তাও না। এখন অনেকের কাছে এই দুইটা একটু কনফিউশন হতে পারে যে দিস হাউস ইজ টু লেট, রেন্ট দিস হাউস, মানে এই বাসা ভাড়া দাও, দিস হাউস ইজ টু লেট, বাড়িটি ভাড়া দেওয়া হবে। সো এইটা হলো এই বাসা ভাড়া দাও, তা তো বলেনি, বলছে ঘরটি ভাড়া দেওয়া হবে। দিস হাউস ইজ টু লেট মানে বাড়িটি হয় ভাড়ার জন্য, তার মানে বাড়িটি কি ভাড়া দেওয়া হবে। এটা সহজ ছিল 25 নম্বরটা। সো দিস হাউস ইজ টু লেট মানে বাড়িটি ভাড়ার জন্য বা বাড়িটি ভাড়া দেওয়া হইবে। সো এই যে 25টা প্রশ্ন আমরা পড়লাম, আশা করি আপনারা এখান থেকে গবেষণাটা বুঝতে পারছেন যে এই 25টা প্রশ্নের বিশ্লেষণে আমরা দেখলাম যে ষষ্ঠ নিবন্ধন পরীক্ষায় 25টি প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসছিল। বেশিরভাগই ছিল হচ্ছে ট্রান্সলেশন থেকে এবং ট্রান্সফরমেশন থেকে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইত্যাদি ধরনের যে ট্রান্সফরমেশন সেখান থেকে ছিল। এছাড়াও কিছু প্রশ্ন ছিল ভার্ব থেকে, আর কিছু প্রশ্ন ছিল নর্মাল গ্রামার থেকে। সো আশা করি এই বিশ্লেষণটা এইভাবে আপনারা করে করে যে কোনো প্রশ্নগুলোকে সলভ করবেন। একই সাথে আমাদের সাথে নিয়মিত কোশ্চেন সলভ পেতে হলে ক্লাসটা শেয়ার করেন, লাইক করেন, সাথেই থাকেন। ধন্যবাদ।